কাজ যারা করেছিলেন, এতদিন তদন্ত হয়েছে, তাদেরকে বড় বড় চেয়ারে বসিয়ে আজ 3 পুলিশ কর্তাকে সাসপেন্ড করলো নতুন সরকার, এবং একই সঙ্গে জানিয়ে দিল যে এবার মুখ্যমন্ত্রী সেই সময় এখন প্রাক্তন, যিনি নিজেকে সততার প্রতীক বলতেন, তার কি ভূমিকা ছিল সেটাও তদন্ত করা হবে। আমি সরাসরি অদ্বিতীয়কে বলবো আপনাদেরকে এই সুখবরটা শোনানোর জন্য। একদম। সর্বপ্রথম তো আপনার এই ইউটিউব চ্যানেলে আমি এসে ভীষণ খুশি। অনেক অনেক আপনার ইউটিউব ভালো গ্রো হোক, আমি এটাই চাই। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে, পিনাকদা আপনি কি লক্ষ্য করলেন যে যখন রাজ্য আর কেন্দ্র একত্রিত হয় তখন খেলাটা কেমন জমে? লক্ষ্য করেছেন কি? আজকে কি বললেন শুভেন্দু অধিকারী নবান্ন থেকে? সরাসরি বলছেন যে সিবিআই যা তদন্ত করছে তা তো চলবেই, আমরা রাজ্য সরকারে এসেছি, আমরা রাজ্য সরকারের ভূমিকা খতিয়ে দেখবো। মানে এটা ভাবা যায়? খতিয়ে দেখা হবে প্রত্যেকটা মুহূর্তে। প্রাক্তন যাকে আপনারা করেছেন, আমরা কে? আমরা তো শুধু খবর তুলে ধরেছি। প্রাক্তন যাকে আপনারা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধেও তদন্ত শুরু হচ্ছে। কারণ এখানে সব থেকে ইম্পর্টেন্ট রোল যার প্লে করার কথা ছিল তিনিই ছিলেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত প্রোফাইলে জানেন তো কি করেছেন? এখনো এক্স লিখতে ভয় পাচ্ছেন না, এবং পারছেন না। তাকে ছাড়া তোষামোদ করে যাদের চলে এমন সংবাদ মাধ্যম দেখছি, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখতে পারছে না, লিখছেন 3 বারের মুখ্যমন্ত্রী। এইভাবে এটা কোনো পরিচয় হয়? মানুষ তো কনফিউজ, 3 বারের মুখ্যমন্ত্রী আবার কি কথা? এটা কিছু হয় না। আমরা করতে পারছেন না। আমরা বিধানসভায় গিয়েছিলাম, বিধানসভায় আমরা দুজনে একসাথে গিয়েছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তখন তিনি যে চেয়ারটায় বসতেন, সেই চেয়ারটাকে সরিয়ে এনে সেটাকে বিরোধী দলনেতার ঘরে রাখা আছে। এখন কেউ বসছে না, কেউ ছুতেও চাইছে না। আপনাদেরকে দেখানো হবে, কিন্তু আমরা মেন জায়গায় ফিরে, সেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বিজেপির লোকেরাও সার্টিফিকেট দিতেন যে ওনার বিরুদ্ধে তো কোনো সরাসরি অন্যায়ের অভিযোগ নেই, থাকবে কি করে? উনি কায়দা করে একে দিয়ে তাকে দিয়ে করিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই রাজ্যে যত ধর্ষণের ঘটনা ঘটেছে, প্রতিটি লজ্জাকে উনি আরো লজ্জার করে তুলেছেন। কখনো হাঁসখালির মেয়েটিকে তিনি বলে বসেছেন ওর কোনো সম্পর্ক, পার্ক স্ট্রিটের ঘটনায় তিনি বলেছেন, তিনি মানে তার দলের লোকেরা বলেছেন তিনি প্রতিবাদ করেননি, যে দর কষাকষির সমস্যা। আজ এমন দিন এসেছে যে দিনে 3 জন পুলিশ কর্তা, তাকে পুলিশের উল্টো দিকে চেয়ারে বসতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে তাকে, তিনি কিভাবে টাকা পাঠিয়ে কিনতে চেয়েছিলেন। আজকে রত্না দেবনাথের বলো মায়ের কি খুশির দিন, তিনি তো এই আশা নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, মানে নেতা মন্ত্রী হওয়ার জন্য তো নয়। বারবার যে অভিযোগ তুলেছিলেন যে পুলিশের ভূমিকা সঠিক হচ্ছে না, এমনকি বিনীত গোয়েলকে আপনারা নিজেরা দেখেছেন, যারা জুনিয়র ডক্টর, যারা দেখেছেন যে কি হয়েছে কি না হয়েছে পুরো তদন্ত। বিনীত গোয়েল তৎকালীন কলকাতা সিপি ছিলেন, উনি সঠিকভাবে তদন্ত করতে পারেননি, তাই মমতা ব্যানার্জি কি করেছিলেন দাদা? উঁচু পদ উপহার দিয়েছিলেন। আজকে সেই বিনীত গোয়েল, সেই ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্ত, এই 3 জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত তো শুরু হবেই, সাসপেন্ড করা হয়েছে। এটাই হচ্ছে অ্যাকশন। অ্যাকশন বলে একে বলে অ্যাকশন। ইডি সুজিত বসুকে গ্রেপ্তার করেছে, রতিন ঘোষও গ্রেপ্তার হয়ে যাবে, ওদিকে কালীঘাট থানার প্রাক্তন ওসি রোজ উইকেট পড়ছে, সেটা পড়ুক। কিন্তু মানুষের আসল দাবি ছিল, এই যে ভোট হলো না, এই ভোটে যে মানুষের এই যে রায়, এই রায়ের একটা বড় অংশ জুড়ে ছিল আরজি কর কাণ্ড নিয়ে কান্না। একদম কারো বোন, কারো দিদি, কারো মেয়ের মতো কেউ আমরা ভুলতে পারিনি সেই রাতগুলো। বাবু, গোটা বাংলা রাত জেগেছে, এবং তার মধ্যেও সেই ঘটনাস্থলে গিয়ে অকুস্থলের ভাঙচুর করেছিল মনে আছে মধ্যরাতে? হ্যাঁ বাবা, ভ্যান্ডালাইজেশন কি হলো, কি ব্যাপার, কে করলো, ক্লিয়ার তো করবে গভর্নমেন্ট, সেটা পর্যন্ত করা হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসতেই, আজ তো নবান্ন থেকে পুলিশ মন্ত্রী হতেই, উনি নিজে বলছেন যে এই যে তদন্ত করা হবে বা ফাইল ওপেন করা হবে, তার তো একটা সিস্টেম আছে, আপনাকে তো সিস্টেমে আসতে হবে। তো প্রথমে বললেন আমি হোম সেক্রেটারি আর চিফ সেক্রেটারির কাছ থেকে আমি ডিটেলস লিখিত নিয়েছিলাম। ওই লিখিতর পর কিন্তু এই স্টেপ, তার মানে লিখিতভাবে জানানো হয়েছে যে আরজি করে কিভাবে কি তদন্ত হয়েছে, কার হাতে কি ছিল, কার কতটা পাওয়ার ছিল, কার পজিশন কি ছিল। তারপর এই সাসপেন্ডের অর্ডারটা কিন্তু ভীষণ প্রশ্ন তোলে। তার মানে ভূমিকায় গন্ডগোল কিন্তু নব্য মুখ্যমন্ত্রী দেখে ফেলেছেন। দেখ একটা জিনিস, আমার যেটা বারবার মনে হচ্ছে, যদি সদিচ্ছা থাকে তাহলে না সময়টা কোনো বিষয় নয়। 9 তারিখে শপথ গ্রহণ হয়েছে,
হ্যাঁ, একদম এখনো তো এক সপ্তাহ কাটেনি। এক সপ্তাহ কাটে তার মধ্যে একের পর এক দোষীর বিরুদ্ধে অ্যাকশন চলছে, তার মধ্যে বড় অ্যাকশনটা হলো, এই অ্যাকশনটা না কে সাজা পেলো বড় কথা নয়, আসলে হচ্ছে অভয়া আমাদের বোন বিচার পাবে। হ্যাঁ, কি হয়েছিল সেই দিন সেই রাতের কি ঘটনা, একজনকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো, কিন্তু তার পেছনে যে মাথারা ছিল, এবং সবচেয়ে বড় কথা সততার প্রতীক কেন ঘটনাটা চাপা দিতে টাকার বান্ডিল পাঠিয়েছিলেন পুলিশের হাতে করে। আজকে শুভেন্দু অধিকারী এই প্রশ্নটা তুলেছিলেন, একদম যে টাকা পাঠানো হয়েছিল, কে টাকা দিতে গেছিল, কে টাকা দিয়েছিল এবং কে টাকা দিতে বলেছিল। আরেকটা কথা পিনাকদা আমি আপনাকে জানাই, এটা কিন্তু প্রত্যেকটা মানুষ আগে, মানে আমি আগেই আপনাদেরকে বলে দিই, মানে এটা জানা উচিত, এটা আইনের ভাষা। মানে আমাদের আইনে এরকম বলা হয় যে আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন বা আপনি কিছু করেছেন, সেটা তো ডেফিনেটলি দেখা যাবে যে সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে যে সে কে ভুল কে ঠিক। কিন্তু যদি ব্যাক থেকে কেউ কনস্পিরেসি করে, একটা থিওরি বারবার এসেছিল লার্জার কনস্পিরেসি, এই কনস্পিরেসি আইনের ভাষাতে হচ্ছে হিনিয়াস ক্রাইম। এটা কিন্তু নন বেলেবল কগনিজেবল অফেন্স, মানে একদম হিনিয়াস ক্রাইম এটাকে বলা হয়। আর সেই লার্জার কনস্পিরেসি কি হয়েছিল, ওই থিওরি এবার বেরোবে কি করে বলুন? শুভেন্দুদা অলরেডি কি বললেন? শুভেন্দুদা বলছেন যে প্রত্যেকটা আধিকারিক যারা যারা পদে ছিল, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তার বাইরেও, তাদের কল লিস্ট চেক করা হবে, তাদের হোয়াটসঅ্যাপ চেক করা হবে, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে কে কথা বলেছিল, কি কথা হয়েছিল, কতক্ষণ কথা হয়েছিল, তার ডিটেলস বের করা হবে। এরপর দিদি কি বলবো, কি মনে হয় আপনার? আমি না শুভেন্দু আজকে যখন বলছিলেন, আমার একটা প্রশ্ন বারবার মনে হচ্ছিল, সেদিনকে মেঘনাদের মতো আড়াল থেকে ভাইপো খালি টুইট করেছিল, এই করা হোক, বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিল। আমি দেখতে চাই, আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না, তখন তো তিনি ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন, এখনো আছেন, উনি বিনীত গোয়েলকে ইনস্ট্রাকশন দেওয়ার কি? কে? সব থেকে বড় কথা, আপনি খুব ভ্যালিড কোয়েশ্চেন করলেন। আমি আরেকটা ইম্পর্টেন্ট লাইন আপনাদেরকে ধরিয়ে দিই। ইন্দিরা মুখার্জি, উনি বারবার দেখবেন কলকাতা পুলিশের কেমনটা মুখপাত্র হয়ে দাঁড়িয়েছিলেন এবং ঘটনাটাকে চাপা দিতে হবে। একদম। এবার মজার বিষয় হচ্ছে উনি কিন্তু না ছিলেন কলকাতা পুলিশের মুখপাত্র, না ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র, না কাগজে কলমে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি প্রেস কনফারেন্স করে বলুন। তাহলে আপনি কি ভূমিকা পালন করছিলেন? এটা মনে হয় না আপনার যে পুরো যে ব্যক্তি বলছেন কার্ডন অফ থিওরি ঠিক হয়নি, এই মানে ওই ব্যক্তি রয়েছে ইন্দিরা মুখার্জি, তখন মিডিয়াতে তিনি প্রত্যেকটা থিওরি লাগাচ্ছিলেন যে এইভাবে এটা হচ্ছে, ওইভাবে। আপনি তো না কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন, না স্বরাষ্ট্র দপ্তরের বা কোনো মুখপাত্র ছিলেন, বেসিক্যালি দায়িত্ব কি ছিল? তো নাথিং। তাহলে এটা কত বড় কনস্পিরেসি হয়েছে যে যা খুশি বলুক, পরে দেখা যাবে যখন ঘাটা যাবে, মানে তথ্য, আদালত তো কাগজ কথা বলে, আদালতে সবসময় একদমই তাই। তো যখনই দেখতে যাবেন যে ইন্দিরা মুখার্জি যিনি মিডিয়াতে ছিলেন, ওনার ভূমিকা কি ছিল, কি দায়িত্বে ছিলেন, জিরো, কি করে প্রমাণ হবে? কিন্তু দেখো, আমি একটা কথা বলছি তোকে, দেখ, এই ইন্দিরা এ তো নিজের থেকে কিছু করেনি, তাকে তো করিয়েছিল। হয় বিনীত গোয়েল বলছেন যে আমি পুলিশ কমিশনার, বলছি তুমি প্রেস কনফারেন্স করো, তুমি মুখপাত্র হয়ে যাও। বিনীত গোয়েলকে কে বলেছিল? এই সব কিছু এখন সামনে আসা দরকার, ডট ম্যাচ হবে, ডট টু ডট। এবং একটা বিষয় আমরা তখন জানতে পেরেছিলাম, বারবার বলার চেষ্টা করেছি, যেটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, যে অভয়া কি জানতে পেরে গিয়েছিল যার জন্য তার ওপরে এইরকম, পাশবিক বলবো না, তাদের পশু জাতিকে অপমান করা হয়। এটাকে কি বলবো, মানে জানোয়ারের কাজ বলা যাবে না, মানে প্রচুর থিওরিও সামনে এসেছে। হ্যাঁ, জানোয়ারদের অপমান করা হবে, যেভাবে নৃশংসতা দেখানো হয়েছিল নিজের কাজের জায়গায়, একজন ডিউটিতে, যেখানে সেফ। মানে কি বলছিলেন রত্না দেবনাথ, উনি জানিয়েছিলেন যে আমার মেয়ে যখন ঢুকে যায় হসপিটাল, তো আমি মানে নিশ্চিন্ত না যে তিনি ঢুকে গেছেন, আর তো সমস্যা নেই। সেই জায়গায়, মানে যেখানে শান্তিতে থাকার কথা বাড়ির লোকের, সেই জায়গায় ক্রাইম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরাও তো অফিসে গিয়ে বাড়িতে যখন জানাতাম যে পৌঁছে গেছি, মানে বাড়ির লোক নিশ্চিন্ত হয়ে গেল, রাস্তাঘাটে নেই, বিপদ হতে পারবে না। মানে একটা কথা মনে পড়ছে, ভোটের আগে রত্না দেবনাথ একাধিক ইন্টারভিউতে বলেছেন যে আমি চুলের মুঠি ধরে নর্দমায় ফেলবো, গঙ্গায় ফেলবো না, তাহলে গঙ্গা অপবিত্র হয়ে যাবে। কত বড় কথা! এই কথাটা তিনি বলেছিলেন, এই কথাটা রাখার সুযোগ কিন্তু বর্তমান সরকার তাকে করে দিল। একদম। এখনো পর্যন্ত রত্না দেবনাথ একজন বিধায়ক, কিন্তু তিনি তো আসলে তার যে প্রতিবাদটা, সেটা হাঁসখালির মেয়েটা, দুর্গাপুরের মেয়েটা, কসবা ল কলেজের মেয়েটা, সবার মা হয়ে উনি লড়েছেন।
সকলের মা এই আজকে বাংলা। কিন্তু তাদেরও থাপ্পড় লেগেছে, হ্যাঁ, যারা রত্না দেবনাথের টিকিট নিয়ে এত কথা বলছেন যে কেন দাঁড়াবেন, উনি তো পলিটিক্স করছেন, বিভিন্ন রকম রটানো হয়েছে, বিভিন্ন কথা বলা হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম যে এখানে পলিটিক্স আসছে না, এখানে বিচারটা ইম্পর্টেন্ট। আজকে তাদেরও মনে হবে যে না, এবার ফাইল খোলা হলো, অ্যাকশনে শুভেন্দু। আচ্ছা, তাহলে কি এটা বলা যায় যে ভয় আউট ভরসা ইন, বিজেপিকে ভোট দিন, এই যে স্লোগান তুলেছিল, তাহলে আজকে এটা বলা যায় যে অন্যায় করলে কেউ পার পাবে না, তার বিচার হবেই, এই ভরসাটা শুভেন্দু অধিকারী তৈরি করলেন। ভয় আউট ভরসা ইন, বিজেপিকে ভোট দিন, এই যে বিজেপিকে ভোট দিন, সে তো মানুষ দেখিয়েছে, এটা আমার বলার কিছু নেই। কিন্তু ভয়টা আউট হয়েছে, ভরসা ধীরে ধীরে জায়গা করছে, সেই জায়গাটা আমরা কিন্তু বলতে পারি এবং- ভরসা করছে। এবং মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি, আমরা মঞ্চে দেখেছি যে তিনি রত্না দেবনাথের মাথায় হাত রাখলেন, আমরা তো শুনতে পাইনি। সেদিন কি উনি শপথটাই শুনিয়ে দিয়েছিলেন, আমাদের সরকার আসবে, ডবল ইঞ্জিন সরকার, হ্যাঁ, আর মা তোমার মেয়ের বিচার হবে, একদম। আর এই দেখুন না, সরকারের সেদিন হয়তো শুনিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই। একদম। এরপর শুভেন্দু অধিকারীর সঙ্গে অসমে প্রধানমন্ত্রীর আবার দেখা হয়েছে, হুম, পরপর দুবার এখানে শপথ, তারপর আবার দেখা হয়েছে হেমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে। হুম। তো তার মানে কি ডবল ইঞ্জিন সরকারের অ্যাকশন শুরু হলো? অ্যাকশন তো শুরু হলো, মানে এই পাওয়ারটাই দরকার ছিল। এই আমি যেটা দেখছি, আমি বুঝতে পারছি যে সেন্ট্রাল, আমাদের দেশ একটা ফেডারেল স্ট্রাকচারে চলে, ওইভাবে সেন্ট্রাল ডিরেক্টলি তো ইনভলভ হতে পারবে না, এটা তো ফ্যাক্ট। আর যেটা সত্যি, যেটা বাস্তব, সেটা মানতেই হবে। আজ এই যে ডবল ইঞ্জিন সরকার মানুষ দিয়েছেন যে না, আমরা দেখতে চাই, বিচার চাই আরজি করেন, তো আজ দেখুন এক সপ্তাহ হওয়ার আগে যে এই অ্যাকশন, আমি চাই এর বিহিত হোক, সাসপেন্ড তো করা হলো, বিচার তদন্ত তো হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন যিনি ছিলেন, মানে প্রাক্তন হয়ে গেছেন, এখনো অব্দি আটকাচ্ছে না। মানে ভাবুন, মানে কিভাবে মমতা ব্যানার্জি আমাদেরকে গিলিয়ে দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি, এখনো কথা বলতে গিয়ে বেরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদ। এই 15 বছরের অভ্যাস, 15 বছরের অভ্যাস। একদম অভ্যাস। আর মুখ্যমন্ত্রী পদটাকে কুলসিত করা, কথায় কথায় এটা কুলসিত হয়েছিল, যার জন্য আজ সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তের এই যে বার্তা শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। একটু আগে আলোচনা হচ্ছিল যে চেয়ারটায় উনি বসতেন বিধানসভায়, সেই চেয়ারটা না মিউজিয়ামের মতো হ্যাঁ। বিরোধী দলনেতার ঘরে রাখা রয়েছে, সবাই যাচ্ছে আসছে দেখছে, আমরাও দেখলাম, ছবি টবি তুললাম, ছবি কেউ তুললাম। ছুটছে না। না, কারণ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আলাদা ঘর সব তৈরি হয়ে গিয়েছে, কিন্তু ওই চেয়ারটা এখনো রাখা রয়েছে, কেউ বসেনি, কেউ বসবেও না হয়তো। হ্যাঁ। আমি জানি না যে এখন যিনি বিরোধী দল নেতা হবেন তিনিও সৌমনদীপ চট্টোপাধ্যায় ওই চেয়ারটায় বসতে চাইবেন কিনা। তিনি হয়তো বলবেন যে না, ওটা রামের পাদুকার মতোটা পাশে সরানো থাকে, আমি একটা অন্য চেয়ার এনে বসছি, এটা হয়তো মুখে বলবেন, আসলে হয়তো না বাবা, ওটাই নয়। কারণ দেখুন, এই যে আরজিকর ঘটনার সময় না, যেভাবে প্রমাণ লোপাটের জন্য ওই বাড়িটাকে ভাঙচুর হয়েছিল, আমার মনে আছে সেদিনকে আমিও আমার মেয়েকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম মিছিল করে, তো ফিরে এসে এবার ভাবলাম একটু টিভিতে দেখি গোটা রাজ্যে যে মিছিল হয়েছে তার ছবি দেখবো, কিন্তু ছবি দেখতে পেলাম না, ততক্ষণে আরজিকরে ভাঙচুর হয়ে গেছে। এবং সেখানে বিনীত গোয়েলকে আমি দেখতে পেয়েছিলাম, অনেক দূর থেকে তিনি আসছেন, মিডিয়ার সাথে কথা বলছেন না, এমন হাবভাব দেখাচ্ছেন, অথচ পাশের কয়েকটা ছেলে যখন এসে ভাঙচুর করেছে তখন পুলিশ আটকায়নি তাদের। পুলিশ লুকোচ্ছিল তো, কেবিনে পুলিশ লুকোচ্ছে, এটা হচ্ছে প্রশাসন চালানো। এইভাবে শাসন করে গেছেন মমতা ব্যানার্জি। মানে পুলিশের কাজ কি, ভ্যান্ডালাইজেশন হচ্ছে, মানে এরকম ব্যাপার। হয়তো কেউ বার্তা দিয়েছেন যে আমরা পাঠালাম, তাদেরকে পুলিশ কিছু করতে পারবে না, সে থাকতেই পারে বন্দুক, থাকতেই পারে লাঠি। তখন ওই মেঘনাথের মতো ভাইপো বাবু, তিনি একটা বার্তা দিয়েছিলেন এই করতে হবে ওই করতে হবে, তাকেও তদন্তের মধ্যে আনা দরকার। কেন তিনি ওই সময় এত বেশি চুপ করেছিলেন? অবশ্য কান টানলে মাথা আসবেই। তো এটা এবং আমার এই প্রবাদগুলো মনে পড়ছে যে যে তোমরা মানে যতই চালাকি করো, চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না। এইটা মানে অনেকে আপনারা এই লাইভ আমরা যে আলোচনা করছি তাতে যোগ দিয়েছেন, আমি আশা করব আপনারা আজকের দিনটাকে একটা আনন্দের দিন হিসেবে পালন করবেন, যে ইনভেস্টিগেশন স্টার্ট, নতুন করে ফাইল খুললো। এবার যখন তদন্তকারীরা প্রশ্ন করবেন তখন উল্টো দিকের চেয়ারটায় বসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে তো আমাদের দেশে এরকম নজির আছে, মিথ্যা মামলায় নরেন্দ্র মোদীকেও 7 ঘন্টা গ্রিল করেছিল পুলিশ, তারপর তিনি একদম বীরের মতো বেরিয়ে এসেছিলেন, আপনিও আসুন যদি কোনো অপরাধ না করে থাকেন। টাকা পাঠিয়ে কেন কেনার চেষ্টা করা হয়েছিল? এটা তো আরো মারাত্মক অপরাধ।
যেখানে একজন ফ্যামিলি কাঁদছেন, মানে টাকা দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে সব বিচার হয়, মানে অভ্যাসটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিল এতে বড় টাকার খেলার। ভূমিকা নিয়েছিল নির্মল ঘোষ। নির্মল ঘোষ এবার টিকিটই দেয়নি তৃণমূল, লজ্জায় ওখানকার মানুষ তার ছেলেকেও ভোট দেয়নি, এবং তিনি কিভাবে অবহেলাকে তাড়াতাড়ি দাহ করে দিয়েছিলেন। হ্যাঁ, এটারও তদন্ত হওয়া দরকার, কেন অত দ্রুত অভয়ার দাহ হলো, কেন নিয়ম ভেঙে ময়না তদন্ত হয়েছিল সূর্যাস্তের পরে, সবকিছু তদন্তের মধ্যে আসবে। কে কাকে পাঠিয়েছিল, পুলিশের কল, হোয়াটসঅ্যাপ, প্রতিটি জিনিস চেক করা হবে। একদম। আর এই যে ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে, স্টেপ তো অলরেডি নেওয়া হয়েছে, কিন্তু আমি ছোট্ট করে একটু মনেও করাতে চাই যে কেমন ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যখন আমি আরজি করকে নিয়ে চারিদিকে মিছিল বেরোচ্ছে, আমিও মিছিল বের। হ্যাঁ, তুই একটা মিছিল বের করেছিস, ওরে বাপ রে বাপ। এবার তুমি ভাবো সেই মিছিলে হাত থেকে, মানে কি আমি কি করেছিলাম, আমার অপরাধ ছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা যে আপনি জবাব দিন। তো জবাব, আজ যদি শুভেন্দু অধিকারী সঠিকভাবে কাজ না করেন তাহলে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবো না, করবো না যে মুখ্যমন্ত্রী আপনি জবাব দিন, আপনি তো ফেল করছেন, আপনার প্রশাসন ফেলিওর, আপনি পুলিশের চাকরি বাদ দিয়ে সিভিককে চাকরি দিয়ে দিয়ে মানে একটা জলাঞ্জলি দিয়ে দিয়েছিলেন, পুরো সিস্টেমটাকে বরবাদ করেছেন। তো সেইটা আমার বলা অপরাধ, তৃণমূলের গুন্ডা বাহিনী ঝাঁপিয়ে পড়েছে, এটা মানা যায়? মানে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা কোন জায়গায় গেলে এটা হয় একবার ভাবুন। আর আজ বিরাট স্টেপ হয়েছে, 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড, বিভাগীয় তদন্ত, ফাইল ওপেন হলো। আগে থেকে তো মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করে দেওয়াই হয়েছে। হ্যাঁ, রাজ্যের মানুষ তো এত দিন ধরে মানুষ রাত জেগেছিল, ক্ষোভ পুষে রেখেছিল, তারই তো জবাব পেয়ে গেছেন, জবাব পেয়ে তাকে সাসপেন্ড আগেই করে দিয়েছে মানুষ। একদম। এবার তার বিচার হবে, মানুষ উপভোগ করবে যে কিভাবে তাকে বিচারের আওতায় আনা যায়। আর আমি জানি না এবার বামপন্থীরা কিভাবে সমালোচনায় নামবে। তারা তো খুব বলেছিল অভয়ের মাকে, অনেক অপমান তারা করেছে, গান বেঁধেছে, সবকিছু করেছে, এবং বিজেপি কি বিচার দিতে পারবে, এই প্রশ্নটা বারবার তুলেছে। বিচার দিতে পারবে কি পারবে না সেটা সময় বলবে, কিন্তু এটা তো ঠিক যে নতুন করে ফাইল ওপেন করার সাহসটা একেবারে প্রথম সরকার গড়ার পরেই দেখিয়ে দিল শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিজেপি সরকার। একদম একদম, আমাদের ভরসা থাকলো, নজর তো অতি অবশ্যই থাকবে। আর দীর্ঘায়িত না করে আমরা এখানে এন্ড করবো। আপনারা দেখতে থাকবেন, আপনারা অনেক অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল তো করবেন, সঙ্গ দ্বিতীয়কেও করবেন। তো আপনারা আমাদের অনেক অনেক প্রোগ্রাম নেবেন, একদম একদম সাপোর্ট চাই। আর ভালো থাকবেন সকলে। আমি না কম